প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার বাপ হতে পারেন, আপনি এখন ঠিক করেছেন, কদিন আগে বললেন যে আমরা মোদির বাচ্চা, তো আপনি মোদির বাচ্চা হতে পারেন, আমি তো মোদির বাচ্চা নই। আপনি বাপ পাল্টেছেন, আমি তো বাপ পাল্টাইনি। নরেন্দ্র মোদী আমার কাছে একটা গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে প্রশ্ন করা, তাকে সমালোচনা করার অধিকার আমার রয়েছে। ঠিক যেরকম এর আগে যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তাকে প্রশ্ন করা, তার সমালোচনা করার অধিকার বিজেপির তৎকালীন নেতাদের ছিল। আপনি জানবেন না, আপনি তখন ছিলেন না বিজেপিতে। তখনকার যারা বিজেপির নেতা তারা মনমোহন সিংয়ের নিন্দা করেছেন, সমালোচনা করেছেন, বেশ করেছেন। যখন বোম্বেতে টেরর অ্যাটাক হয়েছে, মনমোহন সিংয়ের ব্যর্থতাকে দায়ী করেছেন, বেশ করেছেন, করাই উচিত, আমরাও করেছি। তেমন আমরা এক্ষেত্রেও পহেলগামের ক্ষেত্রে করেছি, ভবিষ্যতেও করব। কিছু জনের মাইন্ডসেট তো যাদবপুর লাইন, সংবিধান মানি না, ভোট বয়কট করো, সংবিধান জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভোটের সময় ভোট বয়কট করো। এই মাইন্ডসেট তো আছে, টুকুরে টুকুরে গ্যাং তো আছে, দামি ব্লিচিং ফিনাইল আছে আমাদের কাছে। উত্তরপ্রদেশে ব্যবহার হচ্ছে, আসামও ব্যবহার করছে। তাই আসামের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ঝড় হয়েছে, কংগ্রেস থার্ডে চলে গেছে। আমরা আসাম পাশেই কাছাকাছি, ওখান থেকে আনাবো ব্লিচিং ফিনাইল দিয়ে, প্রথম যাদবপুরটা পরিষ্কার করব, তারপরে আলিমুদ্দিন শিক্ষা করব। যুদ্ধবিরতির জন্য নির্দেশ দিচ্ছে ট্রাম্প, সেই নির্দেশ পালন করছেন মোদী, আর বাঁদর নাচ করছে শুভেন্দু আর সজল ঘোষ। আজকে শুভেন্দু জ্ঞান দিচ্ছে আমাদের বামপন্থীদের দেশপ্রেম নিয়ে, ও জাতীয় পতাকার গল্প শোনাচ্ছে। আরে ভাই শুভেন্দু, আপনি করতেন কংগ্রেস, হাতে কংগ্রেসের পতাকা ছিল, ভালো অফার পেলেন তৃণমূলের কাছ থেকে, কংগ্রেসের পতাকা ফেলে তৃণমূলের পতাকা ধরে নিলেন। তৃণমূলের থেকে ভালো অফার পেয়ে বিজেপির পতাকা ধরে নিলেন। আপনি ভালো অফার পেলে 3বার দলের পতাকা পাল্টেছেন দাদা। আপনাকে যখন কালকে পাকিস্তান ভালো অফার দেবে, আপনি ভারতের পতাকা ছেড়ে পাকিস্তানের পতাকা তুলে নেবেন। আপনাদের আবার কি দাম আছে পতাকার? আপনাদের দাম কি আছে কথা? আপনার কাছ থেকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে, চোরেদের কাছ থেকে, ক্যামেরার সামনে ঘুষ খায় যারা, ক্যামেরার সামনে ঘুষ খাওয়া চোরেদের কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে। আমরা বামপন্থীরা কি, যে মাটিতে জন্মেছি সে মাটিতে মরবো। হাত থেকে কোনোদিন লাল পতাকাও ছাড়িনি, বিক্রি করিনি, হাত থেকে কোনোদিন জাতীয় পতাকাও ছাড়িনি, বিক্রি করিনি। আপনার কাছ থেকে জাতীয় পতাকার জ্ঞান কি শুনবো? আর শুভেন্দু আবার বলছেন কি, তিনি নাকি আবার যাদবপুর সাফাই করবেন, তিনি নাকি আলিমুদ্দিন সাফাই করবেন। এই ব্যাপারে আমরা একমত। পশ্চিমবাংলার বিজেপি হচ্ছে সাফাই করার আদর্শ প্রতিষ্ঠান। যে রাজনৈতিক দলের পার্টি অফিসে যত আবর্জনা, সমস্ত পার্টি অফিসের সব আবর্জনা সাফাই করে বিজেপি নিজের পার্টি অফিসে ঢুকিয়ে নেয়। তা তৃণমূলের শুভেন্দুর মতো আবর্জনা, সিপিএম এর শঙ্কর ঘোষের মতো আবর্জনা, কংগ্রেসেরও পুরনো কিছু আবর্জনা, যেখানে যত আবর্জনা রয়েছে অন্যান্য দলের আবর্জনা নিজের দলে ঢুকিয়ে নেওয়ার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপি। This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখছেন প্রবীর প্লাসের আরও একটা নতুন অনুষ্ঠান। দেখুন, 2011 সালে প্রায় 14 বছর আগে এখান থেকে, পশ্চিমবাংলা থেকে বামেরা বিদায় নিয়েছিল। তারপর 2014 সালে বিজেপি কেন্দ্রীয় ক্ষমতায় এল। 2011 সাল থেকে আজ 2024, এই দীর্ঘ সময় কখনো শুনেছেন বামেদেরকে বিজেপির বিরোধিতা করতে? তাদের আক্রমণের লক্ষ্য শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিছুটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা প্রথম দিকে বুঝেছিলাম যে হ্যাঁ, সত্যিই তো পশ্চিমবাংলায় বিকল্প বিরোধী বলতে একমাত্র বামেরাই। কিন্তু যেদিন থেকে তৃণমূলের বিপক্ষ হিসেবে বিজেপি উঠে এলো, সেদিন থেকে আমরা হঠাৎ করে দেখলাম বিজেপি এবং বাম এক সুরে তৃণমূলের বিরোধিতা করতে শুরু করলো। এটা জানি না কি কারণে শুরু করলো। এখনো পর্যন্ত বামেদের মুখে যতটুকু কথা শুনেছি, লাস্ট 3-4 দিন, এক সপ্তাহ ছাড়া, সবটাই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে তাদের অভিযোগ। কেন্দ্রীয় সরকারের যে ভ্রান্ত নীতি বা যে ধরনের বিদেশ নীতি, যে ধরনের আন্তর্দেশীয় নীতি, সেগুলোর বিরুদ্ধে কখনো কথা বলতে শুনিনি। একবার অবশ্য দেখেছিলাম মহারাষ্ট্রে কৃষক মিছিল, তারপর সেভাবে বামেদের আর গণ আন্দোলন করতে দেখা যায়নি। পশ্চিমবঙ্গে তো দেখা যায়নি, কিছু কিছু বিক্ষিপ্ত আন্দোলন তারা করেছেন, এই যে শিক্ষাক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে, বা আরজি কর নিয়ে বিক্ষিপ্ত কিছু আন্দোলন করেছেন।
কিন্তু সেই আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দেওয়ার যে চেষ্টা, সেটা কিন্তু বামেদের মধ্যে আমরা এখনো পর্যন্ত দেখিনি। আর বিজেপির মধ্যে গণ আন্দোলন করা তাদের ডিএনএতেই নেই। তারা গণ আন্দোলন করতে চায় না, পারে না, জানে না। তারা যেভাবে হোক হিন্দুত্বের জিগির তুলে, দেশপ্রেমের জিগির তুলে ক্ষমতায় আসতে চায়। এটা সব রাজ্যে রাজ্যে আমরা দেখেছি। মানুষের জন্য আন্দোলন সংগঠিত না করে, মানুষের হয়ে কথা না বলে পশ্চিমবাংলায় যে ক্ষমতা পাওয়া যায় না, তাই ইতিহাস বলে দিচ্ছে। কংগ্রেসের সময় দেখুন, স্বাধীনতার দীর্ঘ লড়াইয়ের পর কংগ্রেস ক্ষমতায় এসেছিল। তারপরে বামেরা বিভিন্ন খাদ্য আন্দোলন, শ্রম আন্দোলন, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে পশ্চিমবাংলার ক্ষমতায় আসে। মমতা বন্দ্যোপাধ্যায়কেও ক্ষমতায় আসতে গিয়ে প্রচুর আন্দোলন করতে হয়। নেতাই নন্দীগ্রাম কৃষি জমি রক্ষার আন্দোলন তো ছেড়েই দিন, এছাড়া রিজওয়ারকে নিয়ে আন্দোলন, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তিনিও ক্ষমতায় এসেছেন। অর্থাৎ পশ্চিমবাংলার মানুষ দেখতে চায় যে বিরোধী দল যারা মানে সত্যি সত্যি বিকল্প কিছুর ব্যবস্থা করছে বা বিকল্প দিশা দেখাচ্ছে, তাদেরকেই তারা ক্ষমতায় আনে। আজকে পশ্চিমবাংলায় যখন বামেরা চলে যায় 2011 সালে, তখন ভোটটা কি হয়েছিল? নো ভোট টু বাম, অর্থাৎ নো ভোট টু লেফট, মানে ইয়েস মমতা ভোট হয়নি। তখন কিন্তু নো বাম ভোট হয়েছিল। তারপরে যতগুলো নির্বাচন হয়েছে ইয়েস মমতা ভোট হয়েছে, মমতা ব্যানার্জির নামে ভোট হয়েছে। কিন্তু 2011 সালে মানুষ এতটাই তিতিবিরক্ত হয়ে গিয়েছিল যে তারা যে কোনোভাবে বামেদের অপসারণ চাইছিল। পশ্চিমবাংলায় তৃণমূলের কি এখন সেই অবস্থা হয়েছে? এক কথায় উত্তর হলো না, এখনো সেই অবস্থায় আসেনি। কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূল নেতাদের, পাড়ায় পাড়ায় তৃণমূল নেতাদের মধ্যে একটা ঔদ্ধত্য কাজ করছে, যেটা আমরা বামেদের শেষের দিকে দেখেছিলাম। ঔদ্ধত্য কাজ করছে মানে, ধরুন কোনো তৃণমূল নেতার সাথে আপনি রাস্তায় কথা বলবেন, তিনি দাঁড়িয়ে কথা বলেন না, তিনি হাঁটতে হাঁটতে কথা বলেন। ফোন করলে তাদের সময় থাকে না, ফোন ধরেন না। এরকম বহু অভিযোগ আছে তৃণমূল নেতাদের বিরুদ্ধেও, যেটা বামেদের বিরুদ্ধে ছিল। কিন্তু বিকল্প কি? বিকল্প কি বিজেপি না বাম? দেখুন, বিজেপি বিকল্প হয়ে উঠতে পারবে না পশ্চিমবাংলায়, তাদের নীতির কারণে, ভ্রান্ত নীতির কারণে। কারণ তারা যে নীতিটা নিয়েছে পশ্চিমবাংলায়, গোবলীয় নীতি, অর্থাৎ হিন্দুত্বের জিগির তোলা, সনাতনী জিগির তোলা, এইসব করে পশ্চিমবাংলায় অন্তত ক্ষমতা দখল করা যাবে না। এটা কিন্তু অমিত শাহ শেষ পর্যন্ত হলেও বুঝতে পেরেছেন। শেষ যে মিটিংটা হলো দিলীপ ঘোষকে ছাড়া, সেখানে কিন্তু তারা অনুধাবন করতে পেরেছেন যে পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম করে ভোটে জেতা যায় না। এখানে স্ট্র্যাটেজি নিতে হবে অন্য। বামেদের ইমিডিয়েট শত্রুকে বিজেপি, আর বিজেপির ইমিডিয়েট শত্রুকে বামেরা। অকারণে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নিজেদের ভোট ব্যাংক চলে যাচ্ছে না তো? এই যে অতিরিক্ত মাত্রায় হিন্দু হিন্দু করা, অতিরিক্ত মাত্রায় সনাতনী সনাতনী করা, বা অতিরিক্ত মাত্রায় মুসলিম বিদ্বেষ করা, এটা তো কখনোই বিজেপির পক্ষে যাচ্ছে না। বিজেপি এটা অনুধাবন করছে যে পশ্চিমবাংলায় এই অতিরিক্ত হিন্দুত্ব দেখাতে গিয়ে কিন্তু আসলে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমরা গতকাল এনকে ডিজিটালে একটি অনুষ্ঠান করেছিলাম গতকাল রাত্রে। সেখানে আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামের একটা জনমত সমীক্ষা করেছি, সেটা আপনাদের দেখিয়েছি। সেখানে আমরা জনমত সমীক্ষা করতে গিয়ে দেখেছি, এই যে জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির, একে কালচারাল সেন্টার বলা, জগন্নাথের কালচারাল সেন্টারে পা দেব না বলা, বা জগন্নাথ ধামের বিরোধিতা করা, এটা বিজেপির পক্ষে যায়নি। এটা বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গের কোথাও যায়নি। যারা হিন্দু, যারা নিজেদেরকে হিন্দু বলেন, তারা কখনো এই ধরনের মন্তব্য করতে পারেন না যে আমি অমুক মন্দিরে যাব না, তমুক মন্দিরে যাব না। কিন্তু এইটা করে হিস্টোরিক্যাল ব্লান্ডার বা ঐতিহাসিক ভুল করে ফেলেছে বিজেপি। বিজেপি এবার কিন্তু মারমুখী হয়েছে সিপিএম এর দিকে। কারণ বিজেপি এটা বুঝতে পেরেছে তাদের যে 39 মানে 38.5% ভোট, সেই 38.5% ভোট থেকে 42% ভোট পেতে হলে তাদের কিন্তু মানে তারা মুসলিম ভোট পাবেন না, এটা তারা জানেন। কিন্তু তাদেরকে ভাঙাতে হবে কাকে? সিপিএমকে। তৃণমূলের ভোট ভাঙানো যাচ্ছে না, কারণ উত্তরোত্তর তৃণমূলের ভোট বাড়ছে। যে কটা নির্বাচন হয়েছে 2011 পর থেকে, প্রতিটা নির্বাচনে তৃণমূল কিন্তু খুব ধীরে ধীরে এগোচ্ছে, পেছোচ্ছে না, থেমেও নেই। বামেদের ভোটটাই ভাঙতে হবে। বামেদের যে 22.5% ভোট বিজেপিতে গিয়েছিল, সেখান থেকেই বিজেপি আজকে পুষ্ট হয়েছে। দিলীপ ঘোষ যে সময় বিজেপি দলের দায়িত্ব নিয়েছিলেন,
এই সময় বিজেপির ভোট ছিল কত? 14-15%। সেখান থেকে তিনি 40% ভোটে নিয়ে গিয়েছিলেন। তারপরে সুকান্ত মজুমদার ব্যাটেন ধরেছেন, কিন্তু সুকান্ত মজুমদার ব্যাটেন ধরার পর বা কলমে শুভেন্দু ব্যাটেন ধরার পর বিজেপির ভোট কমছে, অর্থাৎ বিজেপি কিন্তু আর এগোচ্ছে না। আজকে যে 38.5% ভোট বিজেপির কাছে ছিল, সেই ভোট পার্সেন্টেজ কিন্তু কমছে। এবার সেইটা লক্ষ্য রেখে তাদের টার্গেট হচ্ছে বামেরা। ইদানিং বাম বিজেপিকে আক্রমণ করছে, বিজেপি বামকে আক্রমণ করছে। অর্থাৎ যারা ইমিডিয়েট শত্রু, সবচেয়ে কাছের শত্রু, তাকে তো আগে ডিঙোতে হবে। তৃণমূলের 215 পার করা তো দুঃস্বপ্নের ব্যাপার। আগে তো কাছাকাছি যেটা সম্ভব সেই স্বপ্নটা দেখতে হবে। বিজেপি এটা বুঝতে পেরেছে। বিজেপি এটা বুঝতে পেরেই এবার বামেদের আক্রমণ সানানো শুরু করেছে, আর বামেরাও পাল্টা আক্রমণ শুরু করেছে। তাই বামেদের মিছিলে পোড়া মোবিল ছোড়া হচ্ছে। এগুলো বিজেপি এইরকমভাবে বামেদের বিরুদ্ধে গিয়ে, বামেদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে বা বামেদের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করে বামেদের কাছ থেকে যে 5% ভোট, 6% ভোট বামেদের আছে, সেই ভোটটাও বিজেপি পেতে চায়। কিন্তু বিজেপি কি এই 5% ভোট নিতে পারবে বামেদের? এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি, না, কখনো পারবে না। বামেদের যে 5-6% ভোট আছে, সেই ভোটটা কিন্তু কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক দলের পক্ষে যাওয়া সম্ভব না। বামেদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তারা শূন্য, বিধানসভায় শূন্য, রাজ্যসভায় টিম করে একজন আছেন রাজ্য থেকে। তো এইরকম অবস্থায় বামেদের কিন্তু এবার সামনে এগোতে হবে, আর সামনে এগোতে হলে তাদের প্রধান শত্রু যদি তৃণমূল ভাবে, তারা মূর্খের স্বর্গে বাস করবে। তাদেরকে ভোট ভাঙাতে হবে, বিজেপিতে চলে যাওয়া যে বাম ভোট, সেইগুলোকে ভাঙাতে হবে। তবে গিয়ে তারা একটা ভদ্রস্থ অবস্থায় আসবে। এটা অনুভব করেছে বামেরাও। তাই বাম এবং বিজেপি দুপক্ষই কিন্তু বিলম্বিত হলেও বোধোদয় ঘটেছে, অর্থাৎ তাদের বোধের বিকাশ ঘটেছে। বাম যদি বিজেপির ভোট, যে চলে যাওয়া ভোট, সেটা যদি বামেরা ফেরত নিতে পারে, এবং যদি বিজেপি বামেদের ভোটটা আরো বেশি করে নিতে পারে, তবেই কিন্তু সম্ভাবনা উজ্জ্বল হবে দুই রাজনৈতিক দলের পক্ষে। কারণ একথা ঠিক যে বামেরা হোক বা বিজেপি হোক, তৃণমূলের যে ভোট ব্যাংক, তাতে 1% চিড় ধরাতে এখনো পর্যন্ত কোনো নির্বাচনে তারা সক্ষম হয়নি। বরং তৃণমূল একটু একটু করে হলেও এগিয়েছে। এবার সম্ভাবনা দেখা যাচ্ছে যে কংগ্রেসের সাথে তৃণমূলের একটা জোট হতে পারে, তাতে কংগ্রেসের সম্ভাবনা উজ্জ্বল হবে। তারা 2-10টা আসন পেয়ে গেলেও যেতে পারে তৃণমূলের সমর্থনে। এবং কংগ্রেস এবং বাম তৃণমূল যদি এক জায়গায় হয়, কারণ দুটো মনোভাবাপন্ন দল, সম চিন্তা ভাবনা সম্পন্ন দল, এই কংগ্রেস থেকেই তৃণমূলের জন্ম হয়েছে। যদি কংগ্রেস আর তৃণমূল জোট হয়, এটা খুব স্বাভাবিক জোট হবে, এর মধ্যে কোনো অনৈতিকতার ব্যাপার নেই। তাহলে কিন্তু দুশ্চিন্তার ভাঁজ আরো চওড়া হবে বাম এবং বিজেপির পক্ষে। কারণ একটা কথাই, কারণ কংগ্রেস 2-3% ভোট হলেও তারা কাটে। কংগ্রেসের 3% ভোট আসে, আর কংগ্রেস যদি তৃণমূলের 40% ভোট পায়, তাহলে কংগ্রেসেরও লাভ, তৃণমূলেরও লাভ। লোকসান হচ্ছে বিজেপির, লোকসান হচ্ছে বামেদের। তাই বামেরা এবং বিজেপি একে অপরের পিঠ চুলকে দেওয়ার যে রাজনীতি, সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে। বামেরা চাইছে তাদের চলে যাওয়া ভোটগুলো ফিরিয়ে নিতে, মানে যাদের 22.5% ভোট, কম নয়, বিরাট শতাংশের ভোট বামেদের চলে গেছে বিজেপিতে। আর বিজেপি চাইছে বামেদের আরো ভোট তাদের ঝুলিতে টানতে, অর্থাৎ 22.5% ভোট যেটা তারা টেনেছিল এক্সট্রা, তারপরেও 4-5% ভোট টানতে চাইছে। কিন্তু এই টানাপোড়েনে, এই টাগ অফ ওয়ারে, এই দড়ি টানাটানিতে শেষ লড়াইয়ে হাসবে কে? দেখুন, শেষ লড়াইয়ে হাসবে কে সেটা বলার এখনো সময় আসেনি। কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে বামেরা কিন্তু বিভিন্ন জায়গায় ধীরে ধীরে সংঘবদ্ধ হচ্ছে। যে বামেরা তৃণমূল আসার পর একেবারে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, বিজেপি আসার পর আরো ছত্রভঙ্গ হয়ে গেল, সেই বামেরা কিন্তু একটু একটু করে ঘর গোছাতে শুরু করেছে। কিন্তু বামেদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বামেদের নেতৃত্বহীনতা। বামেদের নেতা কেউ নেই। আপনি মোহাম্মদ সেলিমকে নেতা বলতে পারেন, আপনি বিমান বসুকে নেতা বলতে পারেন, যাকে খুশি নেতা বলতে পারেন, কিন্তু নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা, যে কৌশল, সেইটা সম্ভবত বর্তমান বাম নেতাদের নেই। তারা ইদানিংকালে কয়েকজন অল্প বয়সী ছেলে মেয়েদের নামিয়েছেন, শতরূপ আগে থেকেই ছিল, মীনাক্ষী এসেছেন, এরকম বহু নেতা নেত্রীকে তারা নামাচ্ছেন, সৃজন এসছেন, এরা ভালো বক্তা, ভালো সংগঠক, কিন্তু এদের হাতে পুরো ক্ষমতাটা দিচ্ছেন না। দলের চালিকা শক্তি থাকছে সেই পাকা চুলের মাথার লোকগুলোর উপরে। ফলে
বামেদের প্রতি আস্থা আসতে গিয়েও আস্থা আসছে না। কারণ যে পাকা চুলের লোকগুলো বামেদের সমর্থক ছিল তারা কিন্তু বিজেপিতে চলে গিয়েছে অথবা পগার পার হয়ে গিয়েছে। এখন যারা বাম সমর্থক তারা সেই পরিবারের ছেলে মেয়েরাই, সেই পরিবারের ছেলে মেয়েরা দেখতে চায় তাদের প্রজন্মের নেতাকে। কিন্তু বামেরা এটা করছে না, বিশেষ করে সিপিএম তো করছেই না। সিপিএম যতদিন না অল্প বয়সী ছেলে মেয়েদের হাতে তাদের ক্ষমতার ব্যাটন তুলে দেবে, সাংগঠনিক দায়িত্ব তুলে দেবে, সিপিএম এর কিন্তু খুব বেশি এগোনোর চান্স নেই। হ্যাঁ, কিছুটা হয়তো আগামী নির্বাচনে তারা এগোবে, কিন্তু খুব ভালো কিছু ফল করবে, এই 15-20টা সিট নিয়ে এলো, এটা ভাবার কোনো কারণ নেই। উল্টে আমরা যা দেখতে পাচ্ছি সমীক্ষা করতে গিয়ে, আমাদের উত্তরবঙ্গের সমীক্ষা হয়ে গিয়েছে, আমরা একদম নদিয়া জেলা পর্যন্ত সমীক্ষা করেছি, কোচবিহারটা বাদ গেছে। আমরা সমীক্ষা করেছি পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুরে। আমরা যেটা দেখতে পাচ্ছি বিজেপি কিন্তু সব জায়গাতে ক্ষইতে শুরু করেছে। তাহলে বিজেপির ক্ষয়ে যাওয়া ভোটটা সেটা কি বামে ফিরবে না তৃণমূলে যাবে? বিজেপির ক্ষয়ে যাওয়া ভোটটা কিন্তু তৃণমূলে যাবে না, এটা আপনাদেরকে বলে রাখি। যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, যে বাম সমর্থকেরা, তারা কোনো অবস্থাতেই তৃণমূলকে ভোট দেবেন না। তারা ভোট দেবেন, যদি দেন, তারা যদি ঘুরে দাঁড়ান, তাহলে ঘুরে দাঁড়িয়ে ওই লাল ঝান্ডাই হাতে নেবেন। কিন্তু হ্যাঁ, নতুন যারা ভোটার, এটা একটা ফ্যাক্টর, যারা আজকের প্রজন্মের ভোটার, যারা এই গত 5 বছরে নতুন ভোটাধিকার পেয়েছেন, তাদের ভোটটা কিন্তু তৃণমূল পাবে। কারণ তৃণমূলে এক ঝাঁক নতুন নেতা আছে, ঝকঝকে অল্প বয়সী নেতারা আছেন, যারা অত্যন্ত ভালো কাজ করছে। বিজেপির না আছে কোনো বক্তা। এই যে টেলিভিশন ডিবেটগুলো দেখেন, সেখানে একমাত্র সুবক্তা হিসেবে আমরা চিনতাম কাকে? শ্রমিকবাবুকে, শ্রমিক ভট্টাচার্য। সেই শ্রমিকবাবু সাংসদ হয়ে যাওয়ার পর আমরা আর বিজেপির সেরকম সুবক্তা খুঁজে পাই না। যারা আসেন তারা চেঁচামেচি করেন, হই হুল্লোড় করেন, কিছুটা অ্যাঙ্কারদের সাহায্য পেয়ে, কিছুটা টেকনিক্যাল টিমের সাহায্য পেয়ে, কারণ বিরোধীরা যখন বলে তখন তাদের সাউন্ড বন্ধ করে দেওয়া হয়। তো এইভাবে তারা কিছুটা করতে পারেন, কিন্তু লজিক্যালি, যৌক্তিকভাবে, ভাষার মাধুর্য দিয়ে সত্যিকারের বক্তব্য রাখার মতন একমাত্র শ্রমিক ভট্টাচার্য ছাড়া বিজেপিতে আর কেউ নেই নেই নেই। ফলে মানুষ যারা টিভি দেখেন, মানুষ যারা টিভি থেকে ইনফ্লুয়েন্সড হন, তাদেরকে ইনফ্লুয়েন্স করার মতন বক্তা বিজেপিতে নেই। অথচ শতরূপ ঘোষ বলুন, সৃজন বলুন, মীনাক্ষী বলুন, এরা অত্যন্ত দক্ষ বক্তা এবং তার্কিক। এদের পড়াশুনো আছে, শ্রমিকবাবুরও যথেষ্ট পড়াশুনো আছে। কিন্তু বাকি যারা যান বিজেপির হয়ে, তাদের মধ্যে কারুর সেইভাবে বিজেপিকেই তারা জানেন না। তারা ওই খবর কাগজের হেডলাইনের উপর নির্ভর করে বিতর্কে বসেন। তৃণমূলের এরকম কয়েকজন যান যারা শুধুমাত্র হেডলাইনের উপর ভরসা করে বসেন, যদিও তারা তৃণমূলের মুখপাত্র নন, তৃণমূল সমর্থক হিসেবে যান। যাই হোক, সেটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার। এই সমর্থকদের তারা কতটা সমর্থন করেন না করেন এই ব্যাপারে অফিসিয়াল বক্তব্য আমরা এখনো পাইনি। যাকে সে কথা, কিন্তু বক্তা হিসেবে ইনফ্লুয়েন্স করার মতন, মানুষকে প্রভাবিত করবার মতন বক্তা বিজেপিতে নেই। এই মেরে ফেলবো, কেটে ফেলবো, হিন্দু মুসলমান এসব করে পশ্চিমবাংলায় ভোট হবে না। পশ্চিমবাংলায় ভোট হবে, আপনাকে বিকল্প কিছু দেখাতে হবে। আপনারা ক্ষমতায় এলে, বাম আসুক বা বিজেপি আসুক, যারাই ক্ষমতায় আসতে চাইছেন, ভোটে তো লড়ে সবাই ক্ষমতার জন্যই, তাদেরকে বিকল্প দিশা দেখাতে হবে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সটা দেখেছেন, তার ভিত্তিতে আজ সকালে সুমন ভট্টাচার্য একটা অসাধারণ অনুষ্ঠান করেছেন এনকে ডিজিটালে। আপনারা দেখতে পারেন সেই অনুষ্ঠানটা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম ছেড়ে দিয়ে কর্মসংস্থানের কথা বলছেন, মানুষের কাজের কথা বলছেন, রুটি রুজির কথা বলছেন, রুটি কাপড়া মাকানের কথা বলছেন, এই যে জিনিসগুলো, এটাই মানুষ চায়। এর বিকল্প দেখাতে হবে বামেদের, এর বিকল্প দেখাতে হবে বিজেপির, তবে তারা পশ্চিমবাংলার ক্ষমতা আস্বাদন পেলেও পেতে পারেন। কিন্তু পশ্চিমবাংলায় যে ডেভেলপমেন্টটা হয়েছে, রাস্তাঘাট, আলো, জল এবং সামাজিক উন্নয়ন, এই কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, এই যে ডেভেলপমেন্টগুলো হয়েছে, এই ডেভেলপমেন্টগুলোর বিকল্প বিজেপির কাছে কিছু নেই। উল্টে তারা কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে নালিশ করে, তাদের দলের নেতাদের কাছে গিয়ে নালিশ করে, পশ্চিমবাংলায় 100 দিনের কাজের টাকা আটকে দিন, পশ্চিমবাংলায় আবাস যোজনার টাকা আটকে দিন, বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দিন। এই যে পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করে নেতাদের কাছে ভালো সাজা বা নেতাদের কাছে অনুযোগ জানানো, এটা পশ্চিমবাংলার মানুষ যে ভালো চোখে নেয়নি আপনারা গত নির্বাচনেই দেখেছেন, লোকসভাতেও দেখেছেন, পঞ্চায়েতেও দেখেছেন। লোকসভায় তো 18টা থেকে 6টা আসন কমে গেল বিজেপির, শুধুমাত্র এই কথাগুলোর কারণে।
তারা শুধু হিন্দু হিন্দু করেছে আর বলেছে পশ্চিমবাংলার মানুষের টাকা দেবেন না। 100 দিনের টাকা কি পশ্চিমবঙ্গ সরকার পায়? না আবাস যোজনার টাকার পশ্চিমবঙ্গের সরকার পায়? কিন্তু সরাসরি মানুষের কাছে যায়। হ্যাঁ, এক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সমস্ত রাজ্যেই হয়েছে, পশ্চিমবঙ্গেও হয়েছে, উত্তরপ্রদেশ অবশ্য সবার আগে। যাকে সে কথা, যে পশ্চিমবাংলায় যারা দুর্নীতি করেছেন, দুর্নীতির সাথে যুক্ত, বারবার তৃণমূল থেকে বলা হয়েছে তাদেরকে সিবিআই ইত্যাদি ইত্যাদি করে ধরুন, তাদেরকে শাস্তি দিন, কিন্তু যারা প্রাপ্য, যারা হকের টাকা পাও না, তাদের টাকাটা দিয়ে দিন। বিজেপি সেটা করেনি। বিজেপি সবার টাকা আটকে দিন। তার ফল হাতে না তারা পেয়েছে। 6টা থেকে এক ধাক্কায় নেমে 12টায় চলে এসে, মানে আরও দুটো যায় করতো। তৃণমূলের সামান্য ভুলে তারা এক্সট্রা 2টো আসন আরও পেয়ে গিয়েছে, তা নাহলে বিজেপি 10টাতেই আটকে যেত। যাকে আমরা আলোচনা করছি বাম আর বিজেপির বিলম্বিত বোধোদয়। বিলম্বিত বোধোদয় এই কারণে বলছি, কারণ বাম এবং বিজেপি বুঝেছে যে তৃণমূল হচ্ছে হিমালয়ের একদম মানে এভারেস্টের শিখর চূড়া। সেখানে পৌঁছানোর আগে গডউইন অস্টিন বা কাঞ্চনজঙ্ঘা, এগুলো ছোট ছোট শিবালিক, এইরকম পাহাড়ের ধাপগুলোতে পার হতে হবে। একবারে যদি তৃণমূলের 215 ছুতে চায়, ওই 65তে যাওয়া বিজেপি বা 0 পাওয়া বামেদের পক্ষে সম্ভব না। টার্গেট ছোট ছোট নিতে হবে। আমার খুব মনে পড়ছে টরেন্টোর একটা ম্যাচের কথা। টরেন্টোয় খেলা হচ্ছিল, তো সেখানে 173 রান করেছিলেন সৌরভ গাঙ্গুলি, আর 175 রান করেছিলেন সচিন তেন্ডুলকর। সচিনের পক্ষে 175 করাটা খুব একটা মানে আশ্চর্যজনক ব্যাপার না, কিন্তু টরেন্টোর মতন মাঠে সৌরভ গাঙ্গুলির 173 করাটা অনেক বড় ব্যাপার ছিল। সাংবাদিকরা তাকে যথারীতি ঘিরে ধরেন, তাকে জিজ্ঞাসা করেন যে আপনি যে 175 করবেন এটা কি ভেবে মাঠে নেমেছিলেন? সৌরভ গাঙ্গুলি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন। বললেন যে প্রথমে আমি টার্গেট করেছিলাম যে প্রথম 25 রান ঠিকঠাক করে নেব। 25 যেই হয়ে গেল, আমি টার্গেট নিলাম 50-এ পৌঁছতে হবে। 50 হয়ে যাওয়ার পর আমি 100 রানের টার্গেট করি। 100 হয়ে যাওয়ার পর কিন্তু আমি আশান্বিত হই যে এবার ডাবল সেঞ্চুরি হয়তো হয়ে যাবে। তো বিজেপির দশা হয়েছে ওই রকম, বা বামেদের দশা হয়েছে ওই রকম। তারা ছোট ছোট টার্গেট নিচ্ছে না, তারা একবারে ওই 200 পার করতে চাইছে। এইভাবে হয় না রাজনীতিতে। এইভাবে হঠাৎ লাভ দিয়ে ওপরে ওঠা যায় না। রাজনীতিতে কিন্তু ধীরে 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 সংগঠন মজবুত করে, মানুষের আস্থা অর্জন করে তবেই তো রাজনীতিতে এগোতে হয়। বাম এবং বিজেপির দুজনেরই এই একই ভুল হয়ে যাচ্ছে। এবার একে অপরের পক্ষে কথা বলছে। বহু বছর পর বামেদের দেখলাম বিজেপির বিরুদ্ধে কথা বলতে, আর বিজেপিকেও দেখলাম বামেদের বিরুদ্ধে কথা বলতে। এটা ভালো লক্ষ্য, সুস্থ প্রতিযোগিতা। এইরকম প্রতিযোগিতাই চাই। পশ্চিমবাংলায় একটা শক্তপোক্ত বিরোধী দল থাকুক, তা আমি আপনি সকলেই চাই। তাই পশ্চিমবাংলায় যারাই বিরোধী দল হয়ে আসুক, কারণ আগামী নির্বাচনে এদেরকে বিরোধী দলেই থাকতে হবে, তৃণমূলের একচ্ছত্র জয় সুনিশ্চিত। কিন্তু তারপরেও যদি বিরোধী দল কনস্ট্রাকটিভ আলোচনা করে, গঠনমূলক সমালোচনা করে, বা সরকারকে বিভিন্ন সময় পরামর্শ দেয়, সরকারের হয়ে কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন প্রকল্পের আবেদন করে, বা ধরুন কোনো শিল্প আনার ক্ষেত্রে সরকার পক্ষ বিরোধী পক্ষ একযোগে যদি শিল্পপতির কাছে যায়, আসলে তো ডেভেলপমেন্টটা পশ্চিমবাংলারই হবে। পশ্চিমবাংলার ডেভেলপমেন্টের জন্য বিরোধীদের অগ্রণী ভূমিকা নিতে হবে। যতদিন না তারা সেটা না নিয়ে শুধু হিন্দু মুসলমান করে যাবেন আর পিসি ভাইপো করে যাবেন, ততদিন কিন্তু পশ্চিমবাংলায় বিরোধী দলের, যে কোনো বিরোধী দল, তাদের অস্তিত্ব কিন্তু অন্ধকার। আজকের অনুষ্ঠান শেষ করছি এখানে। সকলে ভালো থাকবেন। দেখা হবে রাত 8টায় এনকে ডিজিটালে। নমস্কার।